গৃহকর্মী তিনজনে খুব ভয়ে ছিল, কারণ একটা বিষয়, তারা তো অনেক ঘুমিয়েছিল। এই কাজগুলো কি করে হলো তারা নিজেরাও জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কিন্তু ভয়ে কাতর। এইরকম তাদেরকে যখন বলা হলো যে আমরা ঘুমিয়েছিলাম, আপনারা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, প্রতিটি ঘরের বাতি জ্বলছে, পর্দা জানালা বন্ধ, এবং এইরকম পারফিউম দেওয়া, এবং বিশেষ করে খাবার টেবিলের মধ্যে যে আপনারা যে রাত্রে এসে খাবেন সেটাও পরিবেশন করা। কিন্তু বিশ্বাস করেন আমরা এগুলো করিনি। ওনারা হাসলো, তো বললো হ্যাঁ তোমরা করনি, তোমাদের তিনজনের সাথে জিন এসে সব করে দিয়ে গেছে। তখন তাদের এই কথাটুকু ভিতরে বিশ্বাস নিয়ে নিছে। যিনি একজন বৃদ্ধ বয়স্ক যিনি মহিলা ছিলেন উনি বিশ্বাস করে নিয়েছে, বাকি দুজনে ভয় এবং একটু সন্দেহজনক, যেটা হতে পারে না, হয়তো যিনি বয়স্ক উনি করে রেখেছে সেটা বলছে না। এইভাবে কদিন পর পরই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকে। যখন আরেকটি গৃহকর্মী আসেন, উনি সন্ধ্যার সময় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। চা রান্নার জন্য বলা হয়েছে, চা খাবে। এখন উনি যাবে মাগরিবের নামাজের পরে, ওই সবাই বসে একটু চা খাবে, গিয়ে দেখে ফ্লাক্স ভর্তি চা কমপ্লিট। এই অভিযোগ করতে থাকে বাড়ির মালিকদেরকে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তারা যখন মাছ রান্না করে, এই মাছ রান্না করতে গিয়ে বড় একটা ঝামেলা হয়। প্রতি সময়তেই যখনই মাছ রান্না করা হবে, খুব কম সংখ্যক মাছ রাখা হয়, বেশিরভাগ খেয়ে ফেলে। কিন্তু মাছটা কে খেয়ে ফেলে, রান্না করা মাছ খেয়ে ফেলে না কাঁচা মাছ খেয়ে ফেলে, সেটা কেউ জানে না, নাকি চুরি করে না কি করে সেটা তারা জানে না। তারা সব সময় জিনিসটাই খেয়াল করে অন্য কোনো কিছু নয়, মাছ রান্না করা হলেই সেখান থেকে অনেকগুলো মাছ কে যেন খেয়ে ফেলে। তখন তিনজন অপরাধ বোধ মনে করে, কিন্তু তারা সব সময় বলে যে আমরা আপনার বাসাতেই থাকতেছি, আমরা এগুলো চুরি করে খাই না, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা অন্য কোনো কিছু পরীক্ষা করুন। এতে সবাই একটু বিচলিত এবং বিশ্বাসও করা যায় না, কারণ গৃহকর্মীগুলো অনেক সময় এগুলো করে থাকে। তাই তাদেরও ওইরকম একটা আক্ষেপ কেন যে খেয়ে থাকে সে খেয়ে থাক। কিন্তু সমস্যা যখন ভাত খাবার জন্য সবাই বসে তখন অসুবিধা পড়ে যায়, তাই একটু খুব ঝামেলা। এরপরে একদিন যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তাদের ফ্রিজের ভিতরে অনেক মিষ্টি ছিল, দই ছিল। সেই দই এবং মিষ্টিগুলো কিছুই পাওয়া যায় নাই। এই তো তখন তাদের ভেতরে বড় রকমের সন্দেহ, এবং বিভিন্ন জায়গা থেকে অনেক হুজুরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা হুজুরই বলেছে যে এই বাড়িতে জিন আছে, সকলেই বলেছে। কিন্তু অসম্ভব কেন? এটা সম্ভব না, এই জিনগুলোকে তাড়ানো যাবে না। পরবর্তীতে তারা একটু খুব মনে কষ্ট নিয়েই চলছিল, কারণ কদিন পর পরই কিছুই পাওয়া যায় না। ডিম ফ্রিজ থেকে খেয়ে ফেলে, টাকা নিয়ে চলে যায়। হঠাৎ করে তাদের অনেক ধরনের ভয়ভীতিকর শব্দ হয়, রাত্রিবেলা দরজা নক করে। বাড়িতে অহরহ এই তিনটা কাজের লোক থাকাতে অনেক সমস্যাই হচ্ছে। এখন তাদের মধ্যে এটা সমস্যা যে আসলে ঘরের মধ্যে জিন, না ওই তিন কর্মীকে যদি ছাঁটাই করা হয় ঘর নিরাপদ থাকবে, তারাও এটা ভাবতেছে। আলহামদুলিল্লাহ আমি যখন গিয়েছি তখন দেখেছি সেই বৃদ্ধ যে কাজের বুয়াটা ছিল তার সাথে জিন ছিল, আরেকটা কাজের লোক ছিল, ওই ওনারই বয়স্ক মতনই হালকা বয়স্কে, তার উপরে জিন ছিল। ওইখানে প্রায় সময় 3 থেকে 4-5টা জিন তাদের সাথে দুজনের সাথে বসবাস, এবং তাদের সব কিছু রকমের ঝামেলার জন্য ওই দুজনই ক্ষতিকারক। কিন্তু তারা জানে না, বুঝতে পারে না যে তাদের শরীরের মধ্যে জিন ভর করা। তারা সব করতে পারে, শুধু একটা জিনিস পারে না, সময় মতো করে ঠিকঠাক মতো করে গোসল করতে পারে না, আর নামাজ কোরআন পড়তে পারে না। কেউ যদি তাদের সামনে নামাজ পড়ে, আজান দেয় বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা খুব বিভ্রান্ত অবস্থায় পড়ে যায়। তারা সবই ভালো থাকবে, কথা বলছে ভালো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন আজান দিয়ে দেয় মসজিদে বা ঘরের মধ্যে যখন কেউ নামাজ বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের খুব সমস্যা দেখা দেয়। জি ভাইয়া,
আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব দিকেই ভালো আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে যে এরকম অনেক অহরহ জিনগুলো চলাফেরা আছে সেটা আমাদের অনেকে জানা নেই, কিন্তু আমরা ভুলে মানুষের উপরে দোষারোপ করে থাকি যে তুমি চুরি করেছো। সেটা না বলা ভালো, জেনে নেওয়াটা ভালো। বাস্তবিক একটি মানুষকে অপমানিত অপবাদ দেওয়ার আগে আমাকে খুঁজে নিতে হবে সে কেন এইগুলো হচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অবশ্যই দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানাই, আর ইনশাআল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সাজ্জাদ মিরপুর 2 বড়বাগ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে রাসেল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 9/10/2022 সানডে স্পেশাল এপিসোডে আমার পাঠানো ইমেলটি মৃত্যুর পরে ফিরে আসা পড়ে শোনানোর জন্য। ইমেল পাঠানোর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই আমি আরও একটি ঘটনা লিখতে বসলাম। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে এবং কিছু ঘটনা আমার ফ্যামিলির সাথেও ঘটেছে। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা 1। সময় তখন 2013-র শেষ দিকে। আমি ক্লাস 1-এ পড়ি। প্রতিদিনের মতোই আমার দিন কাটছিল। প্রতি সন্ধ্যায় আমি আমার আম্মুর কাছে বায়না ধরি আমাকে নতুন কিছু নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য। সেদিনও বলেছিলাম। আম্মু বলেন, আচ্ছা তুমি রুমে বসে টিভি দেখো, আমি নাস্তা বানিয়ে আনি। আম্মু রান্নাঘরের দিকে যাওয়ার পর আমি টিভি দেখছিলাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট হবে। আম্মু আমার জন্য কি বানাচ্ছেন দেখার জন্য আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমি যে রুমে ছিলাম সেখানে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল এবং রুম থেকে বের হয়ে বাম দিকে আরেকটি বাথরুম। ঘটনায় ফেরা যাক। রুম থেকে বের হয়ে বাম দিকে আমার চোখ পড়ল বাথরুমের দরজা খোলা এবং লাইটও জ্বালানো। আমি দেখি আম্মু বাথরুমে এসে বালতিতে কাপড় ভেজাচ্ছে। তখন পরনে আমার আম্মু কালো লাল রঙের জামা পরেছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো আম্মু হালকা নীল রঙের কাপড় পরেছিলেন। আমি সেইখান থেকে হেঁটে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম দেখার উদ্দেশ্যে যে আম্মু কি রান্না করছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি গিয়ে দেখি আম্মু তো ঘরেই আমার জন্য নাস্তা বানাচ্ছে। তখন আম্মুর পরনে আকাশে অর্থাৎ হালকা নীল রঙের কাপড়ই ছিল। আমি তখন ক্লাস 1-এর ছোট ছেলে, ভয় পাওয়াই স্বাভাবিক। তবে আমার মনে প্রশ্নও জাগে, এ আমি কি দেখলাম। আম্মুকে কিছু না বলে আমি ছুটে যাই বাথরুমের দিকে। গিয়ে দেখি আগের মতো দরজা খোলা, লাইটও জ্বালানো, কিন্তু আমার আম্মুরূপী সেই অবয়ব নেই। আমার আম্মুকে সব খুলে বললে আম্মু বলল, আমি ভুল দেখেছি, কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম। এইখানে আমার মনের ভুল হওয়ার কোনো চান্সই নেই। আম্মু আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন। ঘটনা 2। প্রথম ঘটনার বেশ কিছুদিন পর একদিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বিছানায় শুয়ে পড়লাম। তখন ছোট থাকায় আমি দাদির সাথে ঘুমাতাম। প্রতি রাতেই ঘুমানোর সময় আমার আব্বু ডাইনিং রুমে বসে কাজ করে নেন, যেমন ডাইনিং টেবিলে থালা বাসন সরানোতে, আম্মুকে হেল্প করা, পানির বোতল ভরা ইত্যাদি। আম্মু ঘুমাতে যাওয়ার পরে আব্বু এই কাজগুলো করেন। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুম থেকে ডাইনিংয়ের রুমটি সম্পূর্ণ দেখা যায়। আব্বু কাজ শেষ করে চলে যান, তবে ডাইনিং রুমটির লাইট জ্বালানো ছিল। আমি শুয়ে আছি, তাকিয়ে দেখি ডাইনিং রুমে কেউ নেই। কিন্তু হঠাৎ দেখি ডাইনিং টেবিলের কোণা দিয়ে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতার কালো একটি জমাট বাঁধা ছায়া হেঁটে চলেছে। এমন প্রায় 10 সেকেন্ড আমি দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন ডাইনিং রুমে কেউ ছিল না। আব্বুও চলে গিয়েছিল। আব্বু যদি আসতো তখন আমি দেখতাম, কারণ আমার রুম থেকে সম্পূর্ণ ডাইনিং রুমটি দেখা যায়। ঘটনা 3। এটি আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমার আম্মুর বিয়ে হয়নি, বয়স 20 কি 21 হবে। কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য আব্বু প্রায় 1 বছর দেশের বাড়ি গাজীপুরে নলি আটিকিতে ছিলেন। সেখানে আব্বুর একটি বড় পোলট্রি ফার্ম ছিল। আব্বু তার কাজের ফাঁকে সেই পোলট্রি ফার্মেও যেতেন এবং প্রায় রাত 12টা-1টার দিকে বাড়ি ফিরতেন। একদিন আব্বু পোলট্রি ফার্ম থেকে কাজ শেষ করে বাড়িতে যান। তখন আমার আব্বু একা ছিলেন। গভীর রাত হলেও চাঁদের আলোয় চারিদিক ভালোই দেখা যাচ্ছিল। নির্জন রাস্তায় তখন কেউ ছিল না।
আব্বু ফার্মের দরজা এবং যাবতীয় কাজ সম্পূর্ণ করে বের হয়ে আসলেন। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আব্বু হঠাৎ যা দেখলেন তা দেখার জন্য আব্বু মোটেও প্রস্তুত ছিলেন না। রাস্তা বেশ ভালোই, সামনে অপর প্রান্তে 10-12 জন লোক একসাথে সারি করে অর্থাৎ লাইন করে এক পাশ থেকে অন্য পাশে এগিয়ে যাচ্ছে। তাদের একজনেরও মাথা ছিল না, তাদের গলা থেকে বদবদ করে রক্ত পড়ছিল। আলহামদুলিল্লাহ, আমার আব্বু অনেক সাহসী ছিলেন। আব্বু সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন। ঘটনা 4, এটি 2 মাস আগে ঘটেছে আম্মুর সাথে, এবং আমিও সাক্ষী, নানিও। বলে রাখা ভালো, ঘটনা 1 ও 2 যখন ঘটে তখন আমরা জোনাকি রোড এলাকায় থাকতাম। বর্তমানে আমরা বড়বাগ বসতি হাউজিংয়ে। ঘটনায় ফেরা যাক। আমার নানি মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসেন এবং 6-7 দিন করে থেকে যান। 1.5 মাস আগে আমার নানি যখন আসেন তখন একদিন আম্মু এবং নানি আমার খালা নিপা খালার সাথে কথা বলার জন্য ভিডিও কল দেন। বলে রাখা ভালো, নিপা খালার বাসা কুড়িল বিশ্ব রোড। সেইখানে আমাদের বাসার পাশেই আমার খালুর আরেকটি জমি আছে, সেখানে বিল্ডিং নির্মাণের কাজ চলছে এবং এই কাজের মূল দায়িত্বরত হলেন আমার মামা, বাবু মামা। আমার আম্মু এবং নানি যখন নিপা খালার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তখন নিপা খালার বাড়িতে খালা এবং খালাতো ছোট ভাই ছাড়া কেউ ছিল না। খালু ছিলেন অফিসের কাজে। আম্মু কথা বলার এক ফাঁকে খালাকে বললেন, নিপা, বাবু ভাই পিছনে বসে একা একা কি করেন? খালা বললেন, তুমি কি বলছো এসব? বাবু তো ওর কাজ শেষ করে বিকেলেই চলে যায়, তুমি ভুল দেখেছ। আম্মু বললেন, কি বলছো এসব? আমি মাত্র দেখলাম, আম্মাও দেখলো বাবু ভাইকে। বাবু ভাই সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে পেছনে চেয়ারে বসেছিলেন এবং আমার দিকে তাকিয়ে হেসেওছেন। নানি বললেন, নিপা, ডিনা সত্যি বলছে, আমিও বাবুকে দেখেছি। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তাদের কথা তারা শেষ করে দেন, ফোন রেখে দেন। এইখানে একজনের মনের ভুল হলে বোঝা যেত, কিন্তু আমার আম্মু এবং নানি দুজনেই তখন বাবু মাকে দেখেছিলেন। তাদের কথা বলার সময় আমিও সেই রুমে ছিলাম, কিন্তু আমি ফোনে ব্রাউজিং করছিলাম, তাই ভিডিও কলের কথা আমার মাথায় ঢুকনি। কিছুক্ষণ পরে আব্বু আসলেন বাসায়। আম্মু আব্বুকে বলার পর বললেন, আরে এগুলো তোমার মনের ভুল, বেশি ভেবো না। কিন্তু আম্মু বললেন যে আম্মু সত্যিই দেখেছেন। নানিও দেখলেন মামাকে। আব্বু আম্মুকে বললেন, আচ্ছা এক কাজ করো, বাবু ভাইকে ফোন দিয়ে সব বলো। আম্মু তখনই বাবু মামাকে কল দিলেন এবং সব খুলে বললেন। এরপর মামা বললেন, নিপার বাসার কাজ শেষে আমি বাড়িতেই এসে পড়েছি, এতক্ষণ ধরে আমি বাড়িতেই ছিলাম, এত কিছু ভাবিস না। বলে রাখা ভালো, নিপা খালার বাসা থেকে মামার বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার, তাই এত অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব না। আমার আব্বু আমার আম্মুকে বললেন, তুমি কিছু যদি দেখেও থাকো তাহলে ভালো কাউকেই দেখেছ, এত কিছু ভাবার নেই। ঘটনা 5, এটি বেশ কিছুদিন আগে ঘটেছে আব্বুর সাথে। রাতে ঘুমানোর সময় আমার ছোট বোন মাঝখানে এবং আমার আম্মু বিছানায় কোনায় ঘুমায়। সেদিন আব্বুর ঘুম ভেঙে যায়, তখন কয়টা বাজে খেয়াল করিনি। আব্বু দেখলেন জানালার অপর প্রান্তে অর্থাৎ বাইরে একজন বৃদ্ধা মহিলা আব্বুর দিকে তাকিয়ে আছে। বলে রাখা ভালো, আমরা 5 তলাতে থাকি। আব্বু এই দৃশ্য দেখার পর দোয়া কালাম পড়ে আবার সেই জায়গায় তাকিয়ে দেখেন কেউ নেই। আম্মুকে তখন কিছু বলেননি। পরের দিন সন্ধ্যায় আমরা যখন একসাথে ছিলাম তখন সব বলেন। এগুলো ছিল বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। চলেন এখন স্বপ্নের ঘটনায় যাওয়া যাক, যা ঘটেছে আমার সাথে। তখন 2020 করোনা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এই লম্বা ছুটিতে আমারও জীবন কাটছিল যেমন 10টা স্টুডেন্টের কাটে। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুমে বিছানা রুমের ডান দিকে এবং দাদির বিছানা বাম দিকে। স্বপ্নের ঘটনাতে দাদিকে কেন উল্লেখ করলাম? স্বপ্ন 1, রাতে ঘুমানোর পর আমি একটি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। স্বপ্নটা যেমন ছিল, আমি একটা বিশাল বড় মরুভূমি জায়গায় এবং সেখানে অনেকজন আর্মি অফিসার। তখন গভীর রাত, তাদের হাতে রাইফেল এবং অন্যান্য অস্ত্র। তাদের মধ্যে যিনি চিফ কমান্ডার উনি এসে আমাকে বললেন, এই নিন অস্ত্র, আপনার প্রয়োজন হবে। আমি বললাম কেন? সে ভীষণ ভয়ে ভয়ে বললেন, ও আসলে কাউকে ছাড়বে না, এমনিতেই আমাদের অনেক অফিসারদের মেরেছে,
তার কথা শেষ হতে না হতেই দেখলাম দূর থেকে একটি রক্ত জমাট বাঁধা লাল রঙের একটি লোকের মতো অবয়ব সব অফিসারদের মেরে ফেলছে তাদেরই অস্ত্র দিয়ে। মারতে মারতে সে আমার নিকট এসে যাচ্ছে। আমি তখন আমার হাতে থাকা বন্দুকটি নিয়ে তার দিকে গুলি করতে যাব, হঠাৎ সেই অবয়বটি আমার সামনে এসে দাঁড়িয়ে সেই চিফ কমান্ডারকেও মেরে ফেলল। এইবার সে আমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে যাই। ঘুম ভাঙার পর দেখি আমি আমাদের সেই জোনাকি রোডের বাসায়। আমি মেঝেতে পড়ে আছি। হঠাৎ আমার চোখ পড়ে রুমের ডান দিকে সেই জানালা এবং জানালার ওপারে রুমে থাকা বারান্দায়। সেই ভয়ঙ্কর লাল অবয়বটি বারান্দায় বসে আছে। মনে পড়ে যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। আমি দ্রুত রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। দরজায় কিছু ছিদ্র থাকায় আমি বাইরে দেখার চেষ্টা করি। হঠাৎ দেখি আমার দাদি রুমে। আমি সাহস ফিরে পাই এবং দরজা খুলে রুমেই দেখি দাদি আমাকে বলছে, চল বাসায় চল। আমি এবং দাদি ধীরে ধীরে রুম থেকে বের হতেই হঠাৎ সেই লাল অবয়ব ভয়ঙ্কর একটি চিৎকার দেয়, কই যাস তোরা? এই বলে সে এক হাসি দেয়। তার হাসি এমন শব্দ ছিল যেন মনে হয় কোনো হিংস্র জন্তু হাসছে। আমি আর দাদি পিছু ফিরে যাই, কিন্তু এভাবে কতক্ষণ? হঠাৎ আমার আব্বুর ডাক। আমাকে ডাকছেন আব্বু, বলছেন এদিকে এসো। আমি সাহস সঞ্চার করে বারান্দার দিকে কিছু কদম এগিয়ে দেখি আব্বু বসে আছেন। আমাকে বলছেন, এই কই যাও, এদিকে আসো তো। আমি তখন দেখি আব্বু এখানে, তাই আমি এগিয়ে যাই। বারান্দাতে যেই না ঢুকবো, বারান্দার সেই অবয়বটি দেখি বসে আছে। তার সমস্ত শরীর ছিল লাল বর্ণের, যেন মনে হচ্ছিল জ্বলন্ত লাল কয়লা। তার চেহারা ছিল প্রচণ্ড রাগ, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছে ফিরে আসি, সেও আমার দিকে তেড়ে আসে। দাদি দোয়া পড়তে শুরু করলেন। আমি পাশে থাকা একটি লাঠি পড়া দেখতে পেয়ে লাঠি উঠিয়ে জোর গলায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সেই অবয়বকে মারতে থাকি। মারার এক পর্যায়ে দেখি অবয়বটি আকারে ছোট হয়ে যাচ্ছে এবং সে চুপচাপ এক কোণায় পড়ে আছে। তার মুখে একটু হাসি তখনও। আমি তাকে আবার মারা শুরু করি। মারতে মারতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তখন মধ্যরাত। আমি আমার বিছানাতে, ঘামে ভিজে গিয়েছে আমার পুরো শরীর। বুক এতই ধরফর করছে যেন মনে হচ্ছিল এতক্ষণ আমি দৌড়াচ্ছিলাম। মনে পড়ল সম্পূর্ণ স্বপ্ন। ভয়ে সেই রাতে মাথার বালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব বলার পর আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন এবং বললেন রাতে দোয়া কালাম পড়ে ঘুমাতে। স্বপ্ন 2। রাসেল ভাই, মনে আছে ভূত.কমের মডারেটর ভাইদের কম্বো স্টোরি নীল পাথর? আমার সেই স্টোরি সবচেয়ে মজার এবং ভয়ের জায়গা যেটি লেগেছিল মৃত ছেলে আর ডোমের পার্টি। এই স্টোরিটি শোনার কিছুদিন পরে রাতে ঘুমানোর সময় হঠাৎই সেই স্টোরির কথা মনে পড়ে। স্টোরির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমি একটি ছোট্ট অন্ধকার ঘরে, কোনো ইলেকট্রিক লাইট নেই, 3-4টি মোমবাতি দিয়েই কিছুটা আলো বের হচ্ছে। দেয়ালে প্রচুর রক্তের চিহ্ন। হাসপাতালে রোগীদের যেমন বেড থাকে তেমনি একটা বেড। এক মধ্যবয়স্কা মৃত লোক শুয়ে আছে, পাশে একজন ডোম আর এক পাশে একটা ছোট বাচ্চা। ডোমটি সেই মৃত লোকের মুখে ধারালো একটা কিছু দিয়ে মুখের চামড়া মাংস কেটে ছিঁড়ে বের করছে। কিন্তু হঠাৎ সেই মৃত লোকটি জীবিত হয়ে বেড থেকে নেমে দাঁড়িয়ে রইল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বুঝতে পারলাম আমি এক বিচ্ছিরি স্বপ্ন দেখছি। তখন আমার কোনো ভয় করছিল না, মাথায় খালি একটা চিন্তাই কাজ করছিল, এইটা স্বপ্ন দেখছি, স্বপ্ন থেকে বের হতে হবে। আমার তখন শুধু আলহামদুলিল্লাহ সূরা মনে পড়ছিল, তাই আলহামদুলিল্লাহ সূরা পড়তে শুরু করি। সূরা পড়ার সময় সেই বাচ্চা ছেলেটি আমার কাছে এসে বলে, চুপ করো, সূরা পড়ো না। আমি তখন শিওর হলাম যে সূরা পড়া বন্ধ করলে আমার বিরাট কোনো ক্ষতি হবে। সূরা পাঠের এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। দেখি আকাশ কালো থেকে হালকা নীল। বুঝতে পারি সকাল হচ্ছে। আমি ঘুমিয়ে যাই। আম্মুকে পরে সব বলার পর আম্মু বলেন রাতে ঘুমানোর আগে ভৌতিক বিষয় নিয়ে না ভাবতে। সেকেন্ড স্বপ্নটা বেশি ভাবার কারণে এমন দেখলাম, কিন্তু ফার্স্ট স্বপ্নটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তবে এই কথা বলবো যে মহান আল্লাহর রহমতে স্বপ্নের ভেতরে সূরা পড়ার কারণেই আমার কোনো ক্ষতি হয়নি।
এই ছিল রাসেল ভাই আমার পাঠানো কিছু ঘটনা, যা 100% সত্যি, এবং আমি সবাইকে বলবো যার সাথে ঘটে সে জানে ঘটনার সত্যতা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনাটি পছন্দ হলে অবশ্যই শোনাবেন, এবং ধন্যবাদ ধৈর্য সহকারে পড়ার জন্য। আমি সাজ্জাদ, মিরপুর 12 বড়বাগ বসতি হাউজিং থেকে। সবাই ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 219তম এপিসোড শুনছেন আপনারা। আমাদের ইমেল অ্যাড্রেস raseltahotbhoot.com@gmail.com। আপনারা আশা করব প্রতিটা মুহূর্ত এনজয় করছেন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা 219তম এপিসোড করছি যখন ঈদ একেবারেই সামনে, এবং আপনারা ঘটনা পাঠাচ্ছেন। আমরাও প্রস্তুতি নিচ্ছি আপনাদের একটা স্টুডিও এপিসোড উপহার দেবার জন্য। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমার নাম দীপ মণ্ডল। আমার বয়স 22। আমি ভূত FM এবং ভূত.com-এর একজন নিয়মিত ভক্ত। আমার বয়স যখন 11 আমি তখন ভূত FM শুনি, এবং ভূত FM শুনতে আমার অনেক ভালো লাগতো। অনেক দিন আগে থেকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা ভূত FM-এর লিসেনারদের সাথে, প্রিয় রাসেল ভাই, আপনার সাথে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। তাই 7-5 না ভেবে ঘটনা লিখতে বসলাম। স্টুডিওতে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু একটু কাজের ব্যস্ততায় আর সময়ের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই। প্রথমেই বলে রাখি, আমার বাসাটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া নামক একটি গ্রামে। তার আগে বলে রাখি, আমরা খ্রিস্টান ধর্ম অবলম্বী। আমরা যে গ্রামটায় বসবাস করি সেই গ্রামটায় আমাদের খ্রিস্টান ধর্ম ছাড়া ব্যতিক্রমী অন্য কোনো ধর্মের মানুষ বসবাস করে না। এটা পুরোটাই আলাদা একটা খ্রিস্টান এলাকা। তো যাই হোক, প্রতিদিনের মতোই আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের বিছানায় ঘুমাতে যাই। একটার সময় আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে একটা সময় আমি অনুভব করতে পারি আমার পুরো শরীর সহ আমি সোজা হয়ে যাই, এবং খাটের মাঝ বরাবর উপরে উঠে গিয়ে যেন হাওয়ায় ভাসতে শুরু করি। তখন আমার গা, হাত পা সব অবশ হয়ে যাচ্ছিল। আমি সেটা অনুভব করতে পারছিলাম, কিন্তু অনুভব করা সত্ত্বেও আমি আমার শরীর, হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। এরকমভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা সময় আমার মনে হতে শুরু করে আমার সেন্স কাজ করছে না। আমি চোখ খুললাম, ভাবলাম যে হয়তো সব ঠিক হয়ে যাবে। তো রীতিমতো চোখ খুললাম। তারপরে আমি বুঝতে পারলাম যে ভাসমান অবস্থা থেকে আমি খাটের ওপরে পড়ে গিয়েছি, এবং পড়ে গিয়ে আমি মাজায় অনেক ব্যথা অনুভব করলাম। তো যেহেতু আমি ঘুমের ঘোরে ছিলাম, সেহেতু এত কিছু চিন্তা না করে আমি আবার ঘুমিয়ে গেলাম। সেদিন রাতে আর তেমন কিছু হলো না। ঠিক তার পরের দিন রাতে আমার সাথে সেম কাহিনী ঘটে। আমি খাট থেকে ভেসে উপরে উঠে হাওয়ায় উঠে যাই, এবং তারপর চোখ খুলতেই আমি খাটের ওপরে পড়ে যাই এবং মাজায় অনেক ব্যথা পাই। সেম কাহিনী আমার সাথে 2 দিন ঘটতে থাকে, এবং প্রতিদিনই একই ঘটনা। রাতগুলো এভাবেই কেটে যাচ্ছে। একটা সময় এই কাহিনীর সাথে বেশ পরিচিত হয়ে যায়, কিন্তু আমি তখনও ঘটনাটা যে আমার সাথে ঘটেছে সম্পর্কে কারোর সাথে কোনো কিছু শেয়ার করিনি। আমার বাবা মা তখন ঢাকাতে জব করত, এবং আমি আমার ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে থাকতাম। আমার ঠাকুমা আবার আগের দিনের মানুষ হওয়ায় এসব কথা বললে ভয় পাবে, আমাকে নিয়ে টেনশন করবে, তাই তাকেও কিছু বললাম না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেই থাকলো রাতগুলোতে।
তবে এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি। আগে আমি ভূত, প্রেত, জিন এগুলো কিছু বিশ্বাস করতাম না, কিন্তু কারো কাছে কোনো ভয়ঙ্কর কাহিনী বা ভয়ের ঘটনা শোনার পর নিজের মনে মনে বেশ ভয় হতো, কিন্তু সেই সব কথা আমি কখনো কারো কাছে প্রকাশ করতাম না। এর ভেতরে একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার বন্ধুরা মিলে আমাদের গ্রামের একটি বুড়ো দাদুর কাছ থেকে ভয়ের ঘটনা শুনলাম। ঘটনা শুনে আমার কেমন যেন মনে মনে ভয় হচ্ছিল। বন্ধু বান্ধবের সাথে বললে ওরা হাসাহাসি করবে, তাই আমি যে মনে মনে ভয় পাচ্ছিলাম এটা আর কারোর সাথে বললাম না। তারপরে আবার আমি রাত্রে নিজের বাসায় এসে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যাই। সেদিন রাতে আমার সাথে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। আমি সেদিন রাতে আবারও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি, আর স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে যায়। আমি দেখি যে আমার একটা বন্ধু আমাকে ডাকতে এসেছে। যে আমাকে ডাকতে এসেছে তার নাম আকাশ। সে আমাকে আমার নাম ধরে ডাকছে এবং আমাকে বলছে, দীপ, বাইরে বের হ। তো আমি ঘুমের মাঝে তাকে জিজ্ঞেস করলাম, কেন? সে আমাকে বলল, আমাদের আর একটা ফ্রেন্ড যার নাম রনি, তাকে নাকি তার বাসা থেকে কেউ খুঁজে পাচ্ছে না, তাই সে আমাকে ডাকতে এসেছে। আমি রনি নামে ওই বন্ধুকে খুঁজতে যাব এই জন্য। আমি বিছানার উপরে ঘুমিয়ে আকাশের সাথে কথা বলছিলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু সময়টা ছিল মাঝরাত, 2-3টার মতো বাজে। আমার কাছে মনে হলো যেন ভোর। মনে মনে ভাবলাম এদিকে রনিকে খুঁজতে যেতে হবে, তার ভেতরে আবার ভোর হয়ে গেছে। তাই এত কিছু চিন্তা না করে ঘুম ঘুম চোখ নিয়ে বিছানা থেকে উঠলাম এবং নিজের রুমের দরজা খুলে বাইরে বের হলাম। মেইন গেট যখন খুলতে যাব তখন দেখি দরজায় তালা দেয়া। প্রতিদিন দরজায় তালা দেওয়ার পরে চাবি যেখানে রাখি চাবিটি সেখানেই ছিল। ঘুমের ঘোরে চাবিটি হাতড়াতে হাতড়াতে খুঁজতে থাকি এবং একসময় চাবিটি খুঁজে পাই। তারপর মেইন গেট খুলে আমি আবার ওই আকাশ নামের বন্ধুটির পেছনে পেছনে হাঁটতে থাকি। তখন আমার যেন মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছি। আকাশ আমার আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে। একটা সময় আমি দেখি আকাশ আমার থেকে অনেক দূরে সামনে চলে গেছে। আমি আকাশকে চিৎকার দিয়ে ডেকে বলি, দাঁড়া আমার জন্য। উত্তরে সে আমাকে কিছুই বলল না। আমি তখন তার পেছন পেছন হাঁটছি। অনেকটা দূর হাঁটার পর আমি যেন কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এর পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি বাসায়। আশেপাশে অনেক লোকের ভিড়। আমার সাথে কি হয়েছে এবং আমি কোথায় গিয়েছিলাম এই কথা আমার ঠাকুমা আমার কাছে জানতে চাওয়ায় আমি তাকে আস্তে আস্তে আগের সব ঘটনা খুলে বলি। কি হয়েছে সেটাও বললাম। তারপর ঠাকুমা আমাকে বলল রাত্রে নাকি তার হুট করে ঘুম ভেঙে যায় এবং সে আমার রুমের দরজা খোলা দেখতে পায়। আমার রুমে এসে ঠাকুমা আমাকে দেখতে না পেয়ে আমাকে ডাক দিতে থাকে আর আশেপাশে আমাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া পাচ্ছিল না তখন ঠাকুমা বেশ চিন্তায় পড়ে যান। আর কি করবেন এটা বুঝতে না পেরে অবশেষে আশেপাশের মানুষজনকে তিনি ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং আমাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাটি তাদেরকে জানান। তখন আশেপাশের কিছু মানুষ আমার ঠাকুমা মিলে আমাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর যখন তারা আমাকে খুঁজে পান না তখন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। এরপর যখন ভোর 5:30 বাজে তখন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসার সামনে আসে। ছেলেটি আমাদের গ্রামেরই একটি ছেলে। সে বলে চার্চের দারোয়ান নাকি আমাকে কোথায় পড়ে থাকতে দেখেছে, তাই ছেলেটি ঠাকুমাকে চার্চে যেতে বলে। আমার বাসা থেকে চার্চের দূরত্ব হেঁটে যেতে খুব জোর 7 থেকে 8 মিনিট হবে। ছেলেটির কথা মতো ঠাকুমা চার্চের কাছে গেল। আশেপাশের কিছু লোকও ঠাকুমার সাথে গেল। চার্চের দারোয়ান দরজা খুলে ঠাকুমাকে ভেতরে নিয়ে গেলেন চার্চের পাশে অবস্থিত একটি বিশাল বড় মোটা একটি তেঁতুল গাছের গোড়ায়। বলে রাখি চার্চের সেই মোটা তেঁতুল গাছটি 100 বছরের পুরনো তেঁতুল গাছ। জিসাস চার্চের পাশে থাকা সেই মোটা তেঁতুল গাছের গোড়ায় তারা আমাকে অজ্ঞান অবস্থায় পায়। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আর ঠাকুমা অনেক ভয় পেয়ে যান এবং সেখান থেকে সবাই মিলে ধরে আমাকে বাসায় নিয়ে যান। এই কথা ঠাকুমার মুখ থেকে শোনার পর আমি হতভম্ব হয়ে যাই। পাড়া প্রতিবেশী আর দেখতে আসা মানুষ সবাই আমার ঠাকুমাকে একটা কথাই বলতে থাকে, এটা হয়তো খারাপ কোনো আত্মার কাজ, না হলে কোনো জিনের কাজ। এসব কথা শুনতে শুনতে একটা কথা আমাকে অবাক করে দেয়। আমাকে যদি চার্চের পাশে মোটা তেঁতুল গাছের গোড়াতেই পাওয়া যায় তাহলে আমি চার্চের ভেতরে ঢুকলাম কিভাবে? কারণ চার্চের এরিয়ার ভেতরে ঢুকতে গেলে প্রথমে বড় লোহা দিয়ে তৈরি একটা গেট পার হতে হয় আর গেটে সবসময় দারোয়ান থাকে। এমন ঘটনা আমার সাথে কেন ঘটেছে আমি জানি না। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু কে জানতো আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
যাই হোক, তারপর থেকে আমি খাওয়া দাওয়া কমিয়ে দেই, আমার অনেক জ্বর আসে এবং আমি অসুস্থ হয়ে যাই। অনেক ডাক্তার দেখানোর পরেও তেমন কোনো ঠিক হচ্ছিল না। এসব কাহিনী ঢাকায় আমার বাবা মাকে জানানো হয়। এসব জানতে পেরে আমার মা এবং আমার বাবা ঢাকা থেকে আমাদের গ্রামের বাসাতে যান এবং আমার বাবার সাথে আরেকটা লোকও আসে। আমি মনে মনে ভাবলাম, এই লোকটি আবার কে? লোকটি কে সেটা বাবার কাছে জানতে চাওয়ায় আমার বাবা আমাকে বললেন, এই লোকটি হচ্ছে একটি কবিরাজ। সে কিছুদিন আমাদের বাসায় থাকবে এবং আমার কি হয়েছে সেটা দেখবে। আমি আগেই বলেছিলাম, ভূত, জিন, কবিরাজ, তান্ত্রিক এসব কোনো কিছুর ওপরে আমার বিশ্বাস ছিল না, তাই এদেরকে আমার কাছে ভণ্ড মনে হতো। কিছু করার নেই, এত সব কাহিনী ঘটে গেছে আমার সাথে, আর কাউকে কিছু বললামও না। মনে মনে ভাবলাম, দেখে কি হয়। আমার বাবা কবিরাজ অনেক বিশ্বাস করতেন, আর যে কবিরাজ আমাদের বাসায় এসেছে আমাকে দেখার জন্য, তাকেও বাবা অনেক ভালোভাবে চেনেন ও জানেন। তারপর কবিরাজটি আমাদের বললেন তিনি আজকে সন্ধ্যাবেলা আমাকে দেখবেন। কবিরাজ আমাকে সন্ধ্যাবেলা যখন আমাকে দেখবেন তার আগে আমি যেন ভালোভাবে পরিষ্কার হয়ে গোসল করে থাকি, আর 4টে মোমবাতি নিয়ে এসে রাখতে বলল। যেই কথা সেই কাজ। যথারীতি সন্ধ্যা হলো, আমি তার আগে ভালোভাবে গোসল করে আসলাম। কবিরাজ আমাকে মোমবাতি 4টে ঘর থেকে নিয়ে আসতে বলল। আমি ঘর থেকে মোমবাতি নিয়ে আসলাম এবং দেখলাম কবিরাজ একটি বৃত্ত এঁকে ভেতরে একটি ক্রস চিহ্ন তৈরি করছে। তারপর সে আমাকে সেখানে বসতে বলল। আমি বসলাম। এরপরে ক্রসের ওপর 4টি মোমবাতিও রাখলেন তিনি, সেগুলো জ্বালিয়ে দিলেন। এরপর তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমার নাম দীপ। তারপর কিছুক্ষণ নীরব। এরপর তিনি আমার হাতটা সামনে নিতে চাইলেন। আমি হাতটা সামনে দিলাম। তারপর তিনি মুখে কি যেন একটা বলতে বলতে আমার হাতটা নেড়ে চেড়ে কি যেন সব দেখলেন। কিছুক্ষণ দেখার পর কবিরাজ তার নিজের হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে হাত পেতে রইলেন। 2-5 সেকেন্ড পর তিনি হাতের মুঠো খুললেন এবং হাতের ভেতরে একটি তাবিজ দিলেন। তারপর তাবিজটি আমাকে হাতে বাঁধার জন্য বললেন, কিন্তু একটি জিনিস ভেবে অবাক হলাম, হাত তো ফাঁকাই ছিল, তাহলে হাতের ভেতরে তাবিজ আসলো কোত্থেকে? আমি মনের ভুল ভাবলাম, আবার ভাবলাম কবিরাজ তো হয়তোবা কোনো কৌশল জানে। এরপর তাবিজটি মা আমার হাতে বেঁধে দেন। সেদিন রাতে যথারীতি আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে আমি তো অবাক, ওমা, তাবিজটি এভাবে ফেটে গেল কিভাবে? তাবিজ ফেটে গেছে। তারপরে সকালবেলা তাবিজটি আমি কবিরাজের হাতে দিয়ে বলি, দেখুন তো কীভাবে তাবিজটা ফেটে গেছে। তিনি আমার হাত থেকে তাবিজটি নিলেন এবং মুঠ করে আবার আকাশের দিকে বাড়ালেন। তাবিজটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর তিনি হাত নিচে নামিয়ে নিয়ে আসলেন এবং আমি দেখতে পেলাম হাতের ভেতরে নতুন একটা তাবিজ, পুরনো তাবিজটা নেই। তারপর তিনি সেই তাবিজটি আমার হাতে বেঁধে দেন এবং আমাকে বারণ করে দিলেন আমি যেন কোনো পুকুর, নদী বা সমুদ্রের কাছে না যাই বা না নামি, তাহলে নাকি আমার অনেক বিপদ হবে। তারপর এটাও বললেন তিনি নাকি আজ সন্ধ্যাবেলায়ও আমার সাথে কী সব সাধনায় বসবেন। সেদিন সন্ধ্যাবেলায় তিনি আমাকে নিয়ে কাজ করতে বসলেন এবং আগের দিনের মতোই সেম কাজটি হলো, সেম প্রসেস। আমাকে বললেন আজকে রাতে আমি যেন পাশে কাউকে নিয়ে ঘুমাই। যথারীতি সেদিন রাতে আমি আমার মাকে নিয়ে ঘুমালাম। রাতে স্বপ্ন দেখি কে যেন আমার হাত জোরে জোরে টান দিচ্ছে। আমি ব্যথা পাচ্ছি, এটা বলা সত্ত্বেও সে আমার হাত ছাড়ছে না। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার আকৃতি বসে যাচ্ছিল। সে দেখতে খুব কুৎসিত, ছায়ার মতো অবয়ব। সে আমাকে ফিসফিস করে বলছে, আমার সঙ্গে চল। আমি সঙ্গে যেতে রাজি না হওয়ায় সে আমার স্বপ্নে জোর করে একটা চর মারল। তারপর আমি গালে ভীষণ ব্যথা পাই। মা মা বলে জোরে চিৎকার দিয়ে উঠি। আমার চিল্লানি শুনে মাও ঘুম থেকে উঠে যায় এবং আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি মাকে আমার স্বপ্নের কথাটা খুলে বললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। মা আমাকে ঘুমাতে বলে। এমন সব আজব ঘটনা ঘটছে আমার সাথে, চোখে কি আর ঘুম আসে? এসব চিন্তা করতে করতে একটা সময় আবারও ঘুমিয়ে গেলাম এবং সকাল হলে সকালে উঠতেই আমি আবার তাবিজটির দিকে তাকাই এবং দেখি সেই একই অবস্থা, ঠিক কালকের মতোই। আবার তাবিজটা একইভাবে ফেটে গেছে। এরপরে সেই ফাটা তাবিজটি আমি কবিরাজের কাছে নিয়ে যাই এবং তার হাতে দিই এবং তাকে জিজ্ঞাসা করি তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে, এর কারণটা কি? তিনি আমাদেরকে বললেন আমার গায়ে নাকি একটা দুষ্ট জিনের ছায়া আছে, আর সেই জিন আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আর ওই জিনের গায়ে যে শক্তি, সেই শক্তির সাথে তাবিজের শক্তি মিল খাচ্ছে না এবং আমার শরীরে এই দুইটা শক্তি একসাথে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে। তারপরে কবিরাজটি আমাকে বললেন আজ রাত্রে তিনি লাস্ট চেষ্টা করবেন। যথারীতি সেদিন সন্ধ্যাবেলায় আবারও একইভাবে আমাকে গোসল করিয়ে নেওয়া হলো। 4টি মোমবাতি জ্বালানো হলো এবং সেই মোমবাতির 4টির বৃত্তের মধ্যে ক্রস করে আমাকে বসিয়ে দেওয়া হলো।
আমি বৃত্তের মাঝখানে বসলাম। কবিরাজ তার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করলো। সেই জিনিসের মধ্যে ছিল প্রাণীর হাড়, একটা মাথার খুঁড়ি, আর কিছু গাছের মূল, হরিণের চামড়া ইত্যাদি। এগুলো নিয়ে তিনি তার কাজ শুরু করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। কবিরাজ আমার হাতে একটা লাল সুতো পেঁচিয়ে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বললেন। চুপ করে কবিরাজ কি করছে সেটা দেখছিলাম। তারপর কখন যেন ওখানেই অজ্ঞান হয়ে গেছে জানি না। চোখ খুলতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। কি হয়েছে জানার জন্য মাকে জিজ্ঞাসা করলাম। মাকে বললাম যে আমি ওখানে বসেছিলাম, তারপরে কি হয়েছে আমার মনে নেই। তারপরে মা যা বলল সেটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গায়ে নাকি একটি খারাপ জিন ভর করেছিল। আমার কাছে সেই জিন কেন এসেছে এই কথা কবিরাজ জানতে চাইলেন। কবিরাজকে সে উত্তরে বলল সে নাকি তার রাজ্য থেকে তাকে বের করে দেয়া হয়েছে, সে মানুষের সমাজে এসেছে এবং এটাও সে বলে যে তার কোনো সাথী না থাকায় সে আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়। কবিরাজ সেই জিনের কাছে জিজ্ঞেস করলেন সে আমার শরীরে কখন কিভাবে এসেছে। তখন জিন উত্তর দেয় ছেলেটি যখন ছোট ছিল, মানে আমি যখন ছোট ছিলাম, তখন একদিন নাকি আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে জিন আমাকে দেখে পছন্দ করে। জিনটি মেয়ে হওয়ায় সে তখন ভেবে নেয় আমার সাথেই থাকবে, আর তখন থেকেই সে আমার সাথে আছে। তাই আমার সাথে প্রতিনিয়ত এমন আজব ঘটনা ঘটছে। তারপর কবিরাজ জিনটিকে চলে যেতে বলে। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরে তাকে ভয় দেখানো হয়। কবিরাজ তাকে আঘাত করার পরে সেই জিনটি আমার দেহ ছেড়ে দেয়। ঠিক তার আগে জিনটি বলতে থাকে আমি আবার আসবো, আমি আবার আসবো, এসে ওর বাচ্চাকে নিয়ে যাব, তখন তোরা কিছু করতে পারবি না। এই কথাটি বলতে বলতে জিনটি আমার শরীর ছেড়ে দেয় এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন কবিরাজ আবারও আমার হাতে একটা তাবিজ দেন আর বলেন যে এই তাবিজটি যেন আমি আমার মাজায় বেঁধে রাখি। আমি তাবিজটি আমার মাজায় বাঁধি। তারপর থেকে আমি ভালোই আছি, ঈশ্বরের আশীর্বাদে সুস্থও আছি, কোনো খারাপ কিছু আমার সাথে ঘটছে না। কিন্তু একটা কথা আমাকে আজও ভাবায়, তাহলে কি সত্যি সত্যি আবারও সেই জিন ফিরে আসবে? সেই জিন কি তাহলে আমার বাচ্চাকে সত্যি সত্যি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে আজও অজানা। ভূত FM, ভূত.com-এর সকল লিসেনার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জানি না কতটুকু লিখতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই